নম্বর। নিজের গাড়ি বদলে চড়ছিলেন ভাড়া নেওয়া গাড়িতে। এক রাজ্য থেকে অন্য রাজ্য পালিয়ে বেরিয়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বরের একটি হোটেল থেকে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা ও খড়দা থানার পুলিশের জালে ধরা পড়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। হুগলির ত্রিবেণীর বাসিন্দা পার্থ সরকারের করা লটারিতে জেতা 1 কোটি টাকা আত্মসাতের মামলায় নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হলেও অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলাতেও শুক্রবার শোন অ্যারেস্ট দেখানো হয় নির্মল ঘোষকে। অন্যদিকে নির্মল ঘোষের সাগরেদ পানিহাটি পুরসভারই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে একটি তোলাবাজির মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। তাকেও এদিন আরজিকর মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। ধৃত দুজনকেই এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে লটারি মামলায় নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজত এবং তোলাবাজির মামলায় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে অভয়া মামলায় জামিনযোগ্য ধারায় মামলা হলেও আদালতে গোপন জবানবন্দি দেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। এই প্রেক্ষাপটে আরজিকর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। কিছু অ্যালিগেশন এমন আছে যেটা পুলিশের পরবর্তী তদন্ততে হয়তো নন অ্যাভেলেবল সেকশনে র্যাডিং প্লেয়ার আসতে পারে। বিচারক ওই সমস্ত বিচার করে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। শুক্রবার ভোররাতে উড়িষ্যার বালেশ্বর থেকে খড়দা থানায় নিয়ে আসা হয়েছিল নির্মল ঘোষকে। বেলার দিকে তাকে থানা থেকে বের করা এবং ব্যারাকপুর আদালতে তোলার সময় আছড়ে পড়ে বিক্ষোভ। মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। অভয়া কাণ্ড আমরা সবাই নিন্দা করেছি। এখন সেখানে 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মেন অ্যাকিউজডকে অ্যারেস্ট করে নিল। তারপরে আপনারা বললেন সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছে। তো সিবিআই তো এতদিন ধরে করলো, তো নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। সোমবার আরজিকর কাণ্ডে এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ। কিভাবে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে জালে পড়ল পুলিশ? এখানেই উঠে আসছে একটি টয়োটা ইনোভা গাড়ির প্রসঙ্গ। গত 11ই জুলাই তাকে শেষবারের মতো কলকাতার বোট ক্লাবে ঋতব্রতপন্থী তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। তারপর থেকে খড়দা থানার পুলিশ তাকে হন্যে খুঁজছিল। গত 10 তারিখে খড়দা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা মা। তারপরেই মামলা রুজু করে খড়দা থানার পুলিশ এবং তখন থেকেই নজরদারি চালানো হচ্ছিল নির্মল ঘোষের উপর। সূত্রের দাবি, ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের কাছে খবর ছিল নিজের গাড়ির বদলে গত কয়েকদিন ধরেই ভাড়া করা সিলভার কালারের একটি টয়োটা ইনোভা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। মাঝের এই কদিনে দিল্লি সহ একাধিক রাজ্যে এই গাড়িটি করে ঘুরেছেন নির্মল ঘোষ। যদিও এই গাড়িটির উপর শুরু থেকেই নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। খড়দা থানাতে আমরা রয়েছি। এই হচ্ছে সেই গাড়ি, সিলভার কালারের যে গাড়ি, যে গাড়িতে করে এখান থেকে গত সোমবার দিনকে এফআইআর দায়েরের পরই নির্মল ঘোষ পালিয়ে গিয়েছিলেন। এই যে ফরচুনার ইনোভা WB06L8637, এই গাড়িতেই কিন্তু পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। সঙ্গে একজন ড্রাইভারকে নিয়েছিলেন এবং তার সঙ্গে আরেকজন সহযোগীকেও নিয়েছিলেন এবং এই গাড়িতে করেই গত সোমবার দিনকে তিনি কলকাতা ছাড়েন। শুধু গাড়ি বদলে ফেলাই নয়, পুলিশ সূত্রে দাবি নিজের পুরনো নম্বরের বদলে একটি নতুন সিম কার্ড নিয়েছিলেন নির্মল ঘোষ। গত কয়েকদিন ধরেই সেই নতুন ফোন নম্বর ব্যবহার করছিলেন। বৃহস্পতিবার থেকে সেই মোবাইলও বন্ধ করে দেন। শেষমেশ বিভিন্ন টোল প্লাজা সিসিটিভি ফুটেজে এই ইনোভা গাড়িটিকে চিহ্নিত করে ফেলেন তদন্তকারীরা। ওই গাড়িটির ওপর নজরদারি চালাচ্ছিলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং নজরদারি চালাতে গিয়ে দেখা যায় যে বালাসোরের কাছে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের পাশে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তারপরে হোটেলের রেজিস্টার পরীক্ষা করতেই দেখা যায় যে নির্মল ঘোষ ওই হোটেলে এসে আত্মগোপন করে আছেন। তখনই গতকাল দুপুরে সেই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খড়দা থানার পুলিশ। তারপর বালেশ্বরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের হদিশ মেলে।
গ্রেপ্তারের পর উড়িষ্যার আদালতে তোলা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে শুক্রবার ভোর 3টে নাগাদ তাকে আনা হয় খড়দা থানায়। বাজেয়াপ্ত করা হয়েছে সিলভার কালারের ইনোভাটিও। খড়দা থানাতে ইতিমধ্যে সেই গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে, যে গাড়িতে করে গত সোমবার দুজন সহযোগীকে নিয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ পালিয়ে গিয়েছিলেন। এই হচ্ছে টয়োটা ইনোভা গাড়ি। সেই গাড়িতে করেই কিন্তু গত সোমবার পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। এই গাড়িটি দেখা যাচ্ছে সিলভার কালারের এই গাড়ি ইনোভা WB06L8637। এই গাড়ি কিন্তু ব্যবহার করতেন নির্মল ঘোষ। আমি দুঃখিত, নির্মল ঘোষ দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। ওর সম্বন্ধে বলা হচ্ছে উনি নাকি প্রমাণ লোপাট করায় সাহায্য করেছেন। উনি তো শ্মশানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক হিসেবে, তা তার মধ্যে অপরাধ কোনটা সেটা আদালতে প্রমাণ হোক। আমি বিশ্বাস করি আমাদের সরকার সঠিক পথে চলছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে অন্যায় এবং বিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। গত 15 বছর আমাদের ভাগ্যে রাজ্যে যে সরকারটা ছিল, অভিযোগ সেই সরকারের প্রশাসনিক প্রশ্রয়ে বেশ কিছু দাগি ছিনতাইকারী নাকি বিরাট জনপ্রতিনিধি সেজে বসেছিলেন। একদিকে বীরভূমের এক বাঘ লটারির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করতেন। মাত্র 1.5 বছরের মধ্যে 6টা লটারি নাকি তিনি কবজির জোরে নয়, সে ভাগ্যের জোরে জিতে গেছিলেন। আর অন্যদিকে যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, তার মাথাতেই পিস্তল লাগিয়ে গায়ের জোরে রীতিমতো মারধর করে তার টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে। মারাত্মক অভিযোগ। এই পুরো ঘটনাটা আমি প্রথমেই শুনে নেব যার কাছ থেকে, তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, পার্থ সরকার। কি হয়েছিল বলুন তো? নমস্কার। আমি মুনাগাছা মোড়ে ওএসএস 69 একটা বার আছে, ওই বারের মালিক সুশান্ত সরকারের গাড়ি চালাতাম। আচ্ছা। তো 9/11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, যাওয়াতে গিয়ে দেখি সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার, সুশান্ত সরকারের ভাই প্রশান্ত সরকার ফ্ল্যাটে রয়েছে। তো আমাকে টিকিটটা দেখাতে বললো, দেখালাম। বলছে পার্থ, টিকিটটা তো ক্যাশ করাতে হবে, তো দাদার কাছে টিকিটটা ক্যাশ করাবো। আমি বললাম হয়তো কোনো এজেন্সির কাছে যাচ্ছে, ওনার পরিচিত আছে। প্রায় 2 বছর ধরে ওনার কাছে আমি চাকরি করছি। যাওয়াতে তখন দেখলাম সাইটিং বাজারে ঢোকালো গাড়িটা। বললাম হয়তো এখানে কোনো বাড়ি আছে, কারণ আমি ওই নির্মল ঘোষের বাড়ির সামনেই টিকিটটা পাই। ওখানেই, ওখানে লটারির দোকানে, ওখানে আমি বাজারে যেতাম প্রতিদিন, ওখানে টিকিটটা কেটে দিলাম। ছোট লটারির দোকান, টেবিল নিয়ে বসে ওখানেই পেয়েছিলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পর তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে পার্থ, তুই এত টাকা নিয়ে কী করবি? দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বললো, তুমি আমাকে বাড়ির থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটে এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারলো, মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কী করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরে তো দরজা বন্ধ, আর ওরা বাবা ছেলে একদম বসে আছে। হ্যাঁ, বসে আছেন, আমার বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠাকায়। যেই আমাকে মাথায় ঠাকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যেই চিৎকার করি, বাঁচাও করে, ওইদিকে আমার সবাই উঠে আসলো, সবাই মিলে আমাকে পড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠাকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলায় চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে
টিকিট দেখতে দেয়, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে, মানিব্যাগ বের করে দেখতে থাকে, যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন এই নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে, তো ভেতরে পকেট দিয়ে হাত ঢুকিয়ে তখন টিকিটটা বের করে নেয়, বের করে বলছে তখন এই দেখতো এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো, তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়, তখন আমি চলে আসি। ঠিক আছে, প্রচুর মার মেরেছে সুশান্ত প্রশান্ত দু ভাই মিলে, আর এদিকে যারা ছিলেন, হ্যাঁ, তীর্থঙ্কর ঘোষ তো আমার গলা টিপে, যখন গলা টিপে আমি প্রচুর চিল্লাচ্ছি, আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ, তখন ওরা টিকিটটা এইভাবে সার্চ করে বের করে নেয়। এই প্রশ্ন জিজ্ঞেস করা না করা সমান, কিন্তু পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল কিছু কাজ বাদ দিন কিছু টাকাটা, কোনো প্রশ্নই ওঠে না না না। তারপরে আমাকে ধমকি দিচ্ছে, সে তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো। তারপরে আমি যখন সকালবেলা বাড়িতে যাই, আমি আমার পিজিতে চলে যাই, সকালবেলা বউকে ঘটনাটা জানাই, জানানোর পর বউ বলে তুমি চলে আসো, তোমাকে না মেরে দেবে। ঠিক আছে, দুদিন যেয়ে আমি খুব আতঙ্কে ছিলাম, ওরকম সিচুয়েশনটা কখন আমি তো হয়নি না আসিনি, তো আমি খুব আতঙ্কে ছিলাম। তখন দুদিন পর যখন আমি আমার পাড়ার লোকজনকে জানাই, তখন শাসক দলের কেউ ওদের বিরুদ্ধে যায়নি, বলে বাড়ি এখানে গ্রামে বাড়ি ত্রিবেণী, আর কোথায় আপনার সোদপুরে সাহস করবে। এই যে নেক্সাস তৈরি হয়েছিল, আমি আবার বলছি যে ভাগ্য করে লোকে নাকি লটারির টিকিট পায়, আর ভাগ্য করে যিনি পেলেন তার ভাগ্যটা দেখুন, মানে গায়ের জোরে, ভাগ্যের জোরে একজন পেলেন আর গায়ের জোরে একজন ছিনিয়ে নিলেন, এবং তারা এত প্রভাবশালী এত শক্তিশালী যে একজন গাড়ির চালক তিনি সেই সাহসই জোগাড় করতে পারলেন না, বা কেউ তাকে এই সাহস দিতে পারলেন না যে এটার প্রতিবাদ হওয়া দরকার। ভাবতে পারেন। আমি আপনাকে বলি, শুধু নান্টু ঘোষ বা নির্মল ঘোষ বা তার ছেলে তীর্থঙ্কর ঘোষ নয়, খুবই উচ্চ বংশ এরা। ওদের তীর্থঙ্কর ঘোষের জ্যাঠার নাম ছিল মন্টু ঘোষ, আচ্ছা, পা অব্দি জটা ছিল, কিন্তু জটা থাকলেই, যেমন ভাগ্য থাকলেই লটারি পাওয়া যায় না, সেরকম জটা হলেই সন্ন্যাসী হওয়া যায় না, সেও একই ছিল। এরা শুনুন, শুধু ছেলে নয়, জামাইকে ডাকুন, মেয়েকে ডাকুন, এক উচ্চ বংশ, বৌমাকে ডাকুন, চাকরি চুরি করে চাকরি করছিল, হ্যাঁ, এই নিয়ে তো শিক্ষকরা বাড়ি অব্দিও প্রতিবাদ করছিল। আমি বলছি এরা আজকে থেকে নয়, গত 20 বছরের বেশি সময় ধরে এই বাম জামানায় জিতেছে, 20 বছরের বেশি সময় ধরে পুরো বেতাজ বাদশা যা বলা হয়, তরিত্তবদারদের কথা বলি আমরা ব্যারাকপুরে, তারা ছিল খুনি, তারা ছিল রাজনৈতিক সন্ত্রাসী, আর এরা হচ্ছে খুন শুধু নয়, এদের খুন বেগুন, এদের কোনো কিছু বাদ নেই। আমি বলছি নির্মল ঘোষের আজকে বয়স কত? নির্মল ঘোষের আজকে বয়স কম বেশি 70-এর কাছাকাছি হওয়া উচিত, 70-এর বেশি হওয়া উচিত। সজল, আমি এটা বলি, একটা সময় এই পানিহাটি পুরসভা বলা হতো ঘোষ পরিবারের, এর বাইরে কেউ নেই, একদম একদম। আমি বলছি পাতাও নড়ে না এদের অনুমতি ছাড়া। তাই এর পরিবারের ওর চেয়ারম্যান ওরা হবে, জ্যাঠা মরে গেলে বাবা হবে, তারপরে ভাই ছেলে হবে, ছেলের বউ হবে, জামাই হবে, মানে পুরো পানিহাটির হাত, মানে একদম স্ট্র দিয়ে যেমন চষে না, এরকম ভাবে চুষেছে। আমি বলছি এর অনেক গুণ আছে, কিন্তু আমি আপনাকে বলছি গত 15 বছরে পানিহাটিতে যত রাজনৈতিক কর্মী খুন হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, তার অধিকাংশের পেছনে এর কলকাঠি আছে। আমি এটাও বলছি, অনুপম দত্ত বলে পানিহাটি পুরসভার যে কাউন্সিলর খুন হয়ে যায়, প্রথম দিকে নাম উঠেছিল নান্টু ঘোষের, পরবর্তীকালে চাপ দিয়ে প্রথম দিকে বহু সিবিআই তদন্ত চেয়েছিল, পরবর্তীকালে কেউ কোনো মনে আছে গুলি করে অনুপম বাবুকে গুলি করে চলে গেল, সেই ফুটেজ শুধু একে নয়, আপনি ব্যারাকপুরের মনীষ শুক্লার পেছনেও যান, দেখবেন এদেরই হাত পাবেন, এদেরও নাম এসেছিল যে এই লোকগুলো এদের সঙ্গে ঘোরাফেরা করতো। আমি বলছি এরা করেনি এমন কোনো পাপ নেই। ওখানে একটা বিল্ডিং ওটা পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে পাস করলে হতো না, ওটা নান্টু ঘোষ মিউনিসিপ্যালিটি থেকে পাস করতে হবে। একটা বিল্ডিং হয়নি যে বিল্ডিং এ ওকে টাকা দেয়নি, বা ছেলেকে ওর জামাইকে টাকা দিতে হয়নি। একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা ইট কেউ কাটতে পারিনি। রাজনীতি করা তো ছেড়ে দিন,
বহু ভদ্রলোক তৃণমূলের ছেলে যারা ওর বিরোধিতা করেছে তারাও মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে। আমি বলছি এরা, আপনি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তার ভাইদের কথা বলি, আমি যে এই মডেলটা না প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তৃণমূলের জামানায় এরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, অথচ ব্যবহার সামনে এলে না আপনি ভাববেন এর মতন মানুষ হয় না, মাটির মানুষ, গাল টিপে ছাড়া কথাই বলে না কারণ। কিন্তু এদের এত দুর্নীতি, এত অত্যাচার, এত শোষণ এদের রয়েছে। কখনো ছোড়া হলো ডিম, কখনো এসে পড়ল সপাটে চড়, সজোরে লাথি, পরানোর চেষ্টা হলো জুতোর মালা, উঠল চোর চোর স্লোগান। শুক্রবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে খড়দা থানা থেকে বের করতেই আছড়ে পড়ে ক্ষোভ। জুতো নিয়ে এসেছে। হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম, 30 বছর ধরে অত্যাচার চালিয়েছিল, পানিহাটি পুরো কায়েম করে রেখেছিল। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। বৃহস্পতিবার উড়িষ্যার বালাসোর থেকে গ্রেপ্তারের পর এদিন ভোর প্রায় 3টে নাগাদ খড়দা থানায় নিয়ে আসা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। নির্মল ঘোষকে ঘিরে বিক্ষোভের আঁচ পেয়ে এদিন সকাল থেকেই খড়দা থানা চত্বরে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী, র্যাব। বেলা গড়াতেই ভিড় জমতে শুরু করে খড়দা থানার সামনে। নিয়ে আসা হয় সাউন্ড বক্স। থানার যে সামনের যে ছবি অর্থাৎ সদর দরজা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে, রিজার্ভ ফোর্স ডাকা হয়েছে যাতে কোনো রকমভাবে অশান্তি না হয় যখন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে থানা থেকে বের করে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। পুলিশের নিরাপত্তা যেমন একদিকে ছবি, অন্যদিকে ঠিক থানার বাইরে এখানে কিন্তু ইতিমধ্যে লাউড স্পিকার আনা হয়েছে এবং সেখানে যেমনটা আমরা এর আগেও দেখেছি তৃণমূলের কোনো বিধায়ক বা কাউন্সিলর যখন গ্রেপ্তার হয়েছে এরকমভাবে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছে মাইক চালিয়ে, লাউড স্পিকার চালিয়ে। আজকে নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক যা করেছেন উনি নিজেও জানেন, এবং ওনার সাঙ্গপাঙ্গ যারা ক্রিমিনাল সবই কাউন্সিলর ম্যাক্সিমাম, উনি মানুষের জমি জোর করে ক্রোক করে, পুকুর থেকে শুরু করে ফেন্সের মাঠ থেকে শুরু করে সব কিছু। সোমনাথ দে, সে ছিলেন একজন কাউন্সিলর থেকে যেহেতু অভয়ের প্রমাণ লোপাটের জন্য ওনার খুব অ্যাক্টিভ কাজ দেখিয়েছিলেন, ওনাকে নির্মল ঘোষ গিফট করেছেন চেয়ারম্যান পদে। আমরা এখানে খুবই আনন্দিত হয়েছি, আমরা যে নির্মল ঘোষ আনন্দ হচ্ছে। আজকে আমরা পিকনিক করবো, টমেটো চুরবো, সব চুরবো আজকে। হ্যাঁ, সেখানে এখানে আনন্দ হচ্ছে, উৎসব হয়েছে মেজাজ আজকে। দুপুর 1:15 নাগাদ খড়দা থানা থেকে বের করা হয় দ্রুত প্রাক্তন তৃণমূল বিধায়ককে। বিক্ষোভ থেকে বাঁচতে পুলিশ তাকে হেলমেট পরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিংয়ে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। ডিম বৃষ্টি করা হচ্ছে এবং সেই ডিম বৃষ্টি থেকে বাঁচতে কিন্তু দেখা যাচ্ছে যে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, বাইকের হেলমেট পরিয়ে অবশেষে তোলা হলো, কালো রঙের বাইকের হেলমেট পরিয়ে তাকে তোলা হলো। নির্মল ঘোষকে বের করতেই তাকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম, কার্যত পরিয়ে দেওয়া হয় জুতোর মালা, মারা হয় লাথি, সপাটে চড়। ও 1 নম্বর চোরের বাচ্চা আছে, এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। এখন মাটি, কাদা মাটি থেরাপি, ডিম থেরাপি সব হয়েছে, গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ও ছিঁড়ে পালিয়েছে। ও চোরদের আমরা ছাড়বো না কখনো। টিটাগড়ে মনীষ শুক্লার হত্যা করালো, ওখানে পানিহাটিতে আমার বোন অভিয়াকে হত্যা করালো। এই চোরদের কোনো ছাড়া যাবে না। অত্যাচারী নির্মল ঘোষ আজ অত্যাচার চালিয়ে যাচ্ছে 30 বছর ধরে। আমাদের ডাক্তার বোন অভয়া যখন মারা যায়, তাই মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি এই খুনি। কোনো রকমে প্রিজন ভ্যানে তোলা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এরপর ব্যারাকপুর আদালতে ঢোকানোর সময়ও ব্যাপক বিক্ষোভ চলে, সেখানে ওঠে চোর চোর স্লোগান। এই মুহূর্তে নির্মল ঘোষকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে তাকে নামানো হয়েছে। 13ই আগস্ট উড়িষ্যার বালেশ্বর থেকে গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষকে। ঠিক 1 মাস আগে গত 13ই জুলাই 2021-এর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল নির্মল ঘোষের ছেলে
তীর্থঙ্কর ঘোষকে। 1 মাস আগে ছেলে তীর্থঙ্কর ঘোষকেও আদালতে তোলার সময় আছড়ে পড়েছিল বিক্ষোভ। ডিমবৃষ্টি থেকে চোর স্লোগান বাদ যায়নি কিছুই। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা। কাদা গোবর ওর বাবার জন্য রেডি করা আছে। শুক্রবার নির্মল ঘোষকে ঘিরেও দেখা গেল ঠিক একই রকমের ক্ষোভ। না না, এ ধরনের ডিম থেরাপিতে আমরা বিশ্বাস করি না। এগুলো বিজেপির কেউ করছে না, এগুলো তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তো আর নেই। এখন আর তৃণমূল কংগ্রেসও নেই, ওটা নির্মূল। কিন্তু অতীতে যারা পায়নি আর যারা পেয়েছে, এই লড়াইটা তাদের মধ্যে। কেউ 10টা রসগোল্লার মধ্যে 9টা খেয়ে নিয়েছে আর 15 জনকে একটা দিয়েছে। তারা ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করে খেয়েছে। এবার তাদের রাগ আছড়ে পড়ছে। এই ডিম ছোঁড়া, স্লোগান দেওয়া আদালতের মধ্যে, এগুলোই যদি হয় তাহলে আর আইনের কি দরকার আছে, আদালতেরই বা কি দরকার আছে? এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় দুজনের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে আরজিকর নিহত চিকিৎসকের পরিবার। তড়িঘড়ি দেহ সৎকারের ষড়যন্ত্রের অভিযোগে দুজনের বিরুদ্ধেই হয়েছে এফআইআর। এই আবহে লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এই দুজনকেই আরজিকর কাণ্ডেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থানার একটি তোলাবাজি মামলায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে আদালতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে। শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে অভয়া মামলায় 14 দিনের জেল হেফাজত এবং তোলাবাজি মামলায় 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বলতে পারবো না, এটা সম্পূর্ণ আইনের বিষয়। ল উইল টেক ইটস ওন কোর্স। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার আইনজীবীরা বলতে পারবেন। মূল লক্ষ্য হচ্ছে মেলাইন করো, তাকে কেন্দ্র করে আগে সরকারকে মেলাইন করো, লোকটাকে ডিম খাওয়াও, হেনস্থা হোক। এখন একজন রয়েছেন তো চেয়ারম্যান মহাশয়, একটা বৃহৎ দুর্নীতি সাম্রাজ্যের একটা লোকাল নেটওয়ার্ক। অতি দ্রুত বাবা মাকে প্রায় ধাক্কা মেরে ফেলে দিয়ে, যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাধা সৃষ্টি করছে, নিয়ে গিয়ে পুড়িয়ে তারপর ওদের পিঠ চাপড়ে দেওয়া ওয়েল ডান। এবারে কতটা ওয়েল ডান আপনি করেছেন, এবার দেখুন পুলিশ আপনার ওয়েল ডান করবে। রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে বিজেপি সরকার। শ্মশানে অভয়ের মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম থেকেই নিহত চিকিৎসকের পরিবারের মুখে এই অভিযোগ প্রসঙ্গে যাদের নাম শোনা গেছে তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। শুক্রবার সকালে সঞ্জীব মুখোপাধ্যায়কে যখন খড়দা থানা থেকে বার করা হচ্ছে তখন প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। লটারি কাণ্ডে গ্রেপ্তারের পর শুক্রবার আরজিকর মামলাতেও পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে শোন অ্যারেস্ট করল পুলিশ। ব্যারাকপুর আদালত আরজিকর মামলায় তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠালো। আর একই দিনে ব্যারাকপুর আদালতে গোপন জবানবন্দি দিলেন আরজিকরে নিহত চিকিৎসকের বাবা। শুক্রবার আদালতে পানিহাটির প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা সঞ্জীব মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করতে গিয়ে আরজিকর মামলার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এই বিষয়গুলো সিবিআইও তদন্ত করছে, সবই জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছে। তখন বিচারক এই নিয়ে সরকারি আইনজীবীকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে হ্যাঁ, সব জামিনযোগ্য ধারা। এরপর তদন্তকারী অফিসার বলেন, অভিযোগকারী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন, এখন জামিনযোগ্য ধারায় মামলা হলেও পরে অন্য ধারা যোগ হতে পারে। সব শুনে বিচারক নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আরজিকর মামলায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও লটারির টাকা আত্মসাতের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে 8 দিন এবং তোলাবাজির মামলায় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত।
আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই অভিযোগ উঠেছে এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ঘটনার দিন অর্থাৎ 2024-এর 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজে গেছিলেন নির্মল ঘোষ। পরে ওই দিনই নিহত চিকিৎসকের বাড়িতেও গেছিলেন। কখনো তাকে দেখা গেছিল শববাহী গাড়ির পাশে, কখনো শ্মশানে। গত রবিবারই অভয় স্মরণ সভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম বলেন তিনি। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। নিহত চিকিৎসকের বাবার যে অভিযোগপত্রের ভিত্তিতে পুলিশ সোমবার এফআইআর করেছে, সেখানেও নির্মল ঘোষের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়েছে। আরজিকর কাণ্ডের পর সেই রাতে বারবার অভয়ার শববাহী গাড়ির আশেপাশেই দেখা গেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগপত্রে অভয়ের বাবা উল্লেখ করেছেন, সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ঠিক সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন। অভিযোগপত্রে অভয়ের বাবা আরও উল্লেখ করেছেন, সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমার মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। আমি কিছুটা সময় অপেক্ষা করার অনুরোধ করা সত্ত্বেও তারা তাতে কোনো কর্ণপাত করেননি। সেই রাতে ছবিতেও পানিহাটি শ্মশানে নির্মল ঘোষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল। অভিযোগপত্রে অভয়ের বাবা এরপর লেখেন, সেই সময় তাদের প্রভাব এতটাই প্রবল ছিল যে আমার প্রতিবাদ সত্ত্বেও তারা আমার কোনো কথা শোনেনি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছের বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসি নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। কাউন্সিলর, এমএলএ এরা সব ছিলেন, পুলিশও ছিল, তারপর আগে দুটো বডি ছিল। ঠিক আছে, যে ঠিক আছে ওটা আগে হয়ে যাক। এরা সোমনাথ দে আর নির্মল ঘোষ এরা ছিল। নিহত চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার এফআইআর দায়ের করে খড়দা থানা। নতুন করে দায়ের হওয়া এই এফআইআরে তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধাদান, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এই এফআইআর দায়েরের 3 দিনের মাথায় বৃহস্পতিবার উড়িষ্যা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। কিন্তু কার নির্দেশে তড়িঘড়ি দেহ পোড়ানো ষড়যন্ত্র করেছিলেন নির্মল ঘোষ? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই, যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার। কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রের। নির্মল ঘোষ যদি দোষী হয়ে থাকেন তো সিবিআই ধরেনি কেন? 3টি কোর্ট, অনারেবল কোর্ট, লার্নেড কোর্ট মনিটর করেছেন কেসটা। ট্রায়াল কোর্ট, রেসপেক্টেড হাইকোর্ট, রেসপেক্টেড সুপ্রিম কোর্ট, সব পক্ষের সব আইনজীবী সব অভিযোগ করেছেন। তারপরেও কিন্তু সিবিআই সব দিক দেখে নির্মল ঘোষকে অ্যারেস্ট করেননি। এখন যদি মনে হয় যে তাদের ফিরিয়ে এনে তাদের ওই নির্মল পুলিশকে আবার কোনোভাবে ঢুকিয়ে এনে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। কলকাতার যে কোনো সংবাদ মাধ্যম
একেবারে সাক্ষ্য দিতে পারে যে অভয়াকাণ্ডের পর সম্পূর্ণ বেআইনিভাবে শুধু তড়িঘড়ি অভয়ার দেহ পুড়িয়ে দেওয়াই হয়নি, প্রায় 2 দিন রত্না দেবনাথদের বাড়ি এই নির্মল ঘোষের গুন্ডা বাহিনী এমনভাবে ঘিরে রেখেছিল যে সংবাদ মাধ্যমের পক্ষে ওই পরিবারটার কাছাকাছি যাওয়াই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এটাও মানতে হবে যে প্রথম দিন থেকে অভয়ার মা এবং বাবা এই নির্মল ঘোষ সম্পর্কে স্পেসিফিক্যালি অভিযোগ করে গেছেন। কি বলেছিলেন তারা, কি বলতেন তখন, দেখাবো। নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। আবার বলছি, প্রথম দিন থেকে একেবারে নাম করে অভয়ার মৃত্যুর পর প্রথমবার এই স্টুডিওতে এসে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে আরও বিস্তারিতভাবে ওই ভয়ঙ্কর দিনের ঘটনাবলীর বর্ণনা তারা দিয়েছিলেন, একেবারে নাম করে সেবারও। দেখুন, সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিল। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। অবশেষে আরজিকর ফাইল তো খুলল হাইকোর্টের নির্দেশে। নতুন টিম পানিহাটি শ্মশানে গিয়ে ঘটনাস্থল দেখেও এসছে। এখানে যে অভয়ের মা যেটা বললেন, অন্য ঘটনা বাদ দিলাম, শ্মশানে আগে থেকে কিছু মৃতদেহ এসেছিল। দেখুন, দুনিয়াতে তো অনেক আগে পরের ঘটনা হয়, তো ওই শ্মশান ঘাটে গিয়েও মানে আপনি বলছেন মৃত্যুর পরেও সেই লাইন টপকানোর ব্যাপারটা রয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের শাসক দল এমন একটা অবস্থা করেছিলেন যে আগে যে মৃতদেহগুলো এসেছিল সেগুলো পড়ে থাকলো, কিন্তু পরে এই যে মৃতদেহটা গেল সেটাকে চুল্লিতে ঢোকানো হলো। এবং চুল্লিতে ঢোকাতে হলে আপনার যেমন মেডিকেল সার্টিফিকেট দেখে, তেমনি যে নিয়ে গিয়েছে তাদের সই করতে হয়। আপনারা এই কথাটা বলছেন না যে তার মা বা বাবাকে কিন্তু সই করেনি, ঠিক, সইটাও তারা করে দিয়েছে। একদম। কেন এত তাড়াতাড়ি করে ঢোকানো হলো? যে এই যে হুমকি দিয়ে যে এখনই যদি পোস্টমর্টম রাত্রিবেলায় না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে, কারণ রেপ এবং মার্ডার কেসের পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। তারপরে যেভাবে হয়েছে জানলেন। তারপরে মা বাবা থানায় বসে থাকলেন, পুলিশ এবং পার্টির লোকেরা মৃতদেহ নিয়ে চলে গেল। তারপরে বাড়িতে যে ইউনিফর্ম পরা পুলিশের লোক ঘুষ দিতে এসব কথা ছেড়েই দেন। তারপরে বহু সংখ্যক পুলিশের লোক এবং পার্টির লোকেরা ডেড বডিটা শ্মশানে নিয়ে গেল এবং এইভাবে পোড়ানো হলো। এবং মায়ের কথাটাই শুধু যদি আপনি দেখেন যে গিয়ে নির্মল ঘোষ তখন সঞ্জীব মুখার্জি পিঠ চাপড়ে বলছেন ওয়েল ডান মাই বয়। তাহলে ভালো কাজ একটা করলে তো ওয়েল ডান বলে, তাহলে ভালো কাজটা এখানে কী ছিল? পার্টির নেতাদের জন্য, নির্মল ঘোষদের জন্য, মমতা ব্যানার্জির জন্য ভালো কাজ ছিল যে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া, যাতে করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে সত্যিকার কোনো প্রমাণ আর না পাওয়া যায়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো এটা কি গ্রেপ্তার করার জন্য যথেষ্ট কারণ নয়? সেদিন রাত 2টো অবধি একজন কেউ দূর থেকে মনিটরিং করছিলেন, সেটা পরে তিনি বলেছেন। একটু দেখুন না খুঁজে কে বলেছিলেন, অফিসিয়ালি বলে। আচ্ছা, আমি এই কথাটা আমি বলতে চাইছিলাম না। আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি কমিশনারের সঙ্গে ফোনে কথায় ছিলাম। আমি যেটা বলতে চাই এটা আপত্তিজনক কেন, যে আমাদের রাজ্যে অন্য তো এরকমই আছে যে পুলিশ কমিশনার কাজ করেন হোম সেক্রেটারির অধীনে, হোম সেক্রেটারি কাজ করেন পুলিশ মন্ত্রীর অধীনে। অর্থাৎ আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে পুলিশ মন্ত্রীকে কিছু জানতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে কমিশনারের কাছ থেকে জানতে হবে, এবং কমিশনারের কিছু জানাতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে
পুলিশ মন্ত্রীকে জানাতে হবে, সরাসরি জানালে ডিসিপ্লিন ভঙ্গের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে, এমনি খুব ছোটোখাটো অপরাধ নয়। তো আমি তবুও ধরে নিলাম যে জরুরি একটা অবস্থায় মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে ফোন করলেন, অথবা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীকে একবার ফোন করলেন। কিন্তু রাত 2টো পর্যন্ত ফোনে কথাবার্তা, যদি প্রমাণ লোপাটের কাজ না হয়, ভালোভাবে তদন্ত প্রমাণ জোগাড় করার কথা হয়, 2টো পর্যন্ত কি কথা থাকে? অতএব এই যে প্রমাণ লোপাটের জন্য কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে, ঘুষ দিতে যাওয়ার জন্য ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে, ওই জালিয়াতি করে পিজি হাসপাতালের পিজিটি হওয়া লোককে দেখিয়ে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলার জন্যে ডিসি সেন্ট্রাল সাসপেন্ড হয়েছে। তাহলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? বেশ, না আমার এখানে 2-3টে কথা আছে। প্রথম কথা হচ্ছে যে ইনকোয়েস্ট আর পোস্টমর্টমের যে জায়গাটা, সেখানে যে ম্যাজিস্ট্রেট ছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি কি করছিলেন তাহলে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রিপোর্ট কিছু এখানে ইম্পর্টেন্ট নয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন ওখানে ছিলেন, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোলটাও এখানে মাথায় আসবে। 1, 2 নম্বর হচ্ছে ওখানে স্টুডেন্টদের সাইনের মাধ্যমে ওখানে যখন ওরাও ছিলেন ওখানে উপস্থিত জুনিয়র ডাক্তারেরা, তাহলে সেটাও তো এখানে লেন্সের তলে আসতে হবে যে তারা তাহলে ওখানে সিবিআই কাছে সেই সিগনেচার করা লেটারও আছে। এবার স্যার, যেটা শেষ করে দিই স্যার, আপনি পরে একটু বলুন। আমার পরের কথা যে এই যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে কমিশনারের ডাইরেক্ট কথা, মনিটরিং এর কথা, তাহলে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাও কি স্যার একইভাবে বলবেন যে এক্ষেত্রে বারুইপুর কাণ্ডে যে মনিটরিং এর কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মনিটরিংটা করব, বারুইপুরে ধর্ষণ কাণ্ডে যে মনিটরিং এর কথাটা, তাহলে তো স্যার বলছেন তাহলে মুখ্যমন্ত্রী যখন ছিলেন আমার মন্তব্য থাকবে, সেটা হচ্ছে ডাক্তারির এক শ্রেণীর ছাত্র যাদের নাম করে এই চেয়ারে বসে ওই প্রথম সাক্ষাৎকারে অভয়ার মা এবং বাবা বলেছেন, তারা স্ক্যানারে আছে কিনা সিবিআই বলতে পারবে, 4 দিনের মধ্যে স্ক্যানারে এনেছিল কিনা কলকাতা পুলিশ বলতে পারবে, সম্ভবত আনেনি। কিন্তু ইস্যুটা যে তারা যে অভিযুক্ত, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? তার কারণ যে ভিড়টা তৈরি হয়েছিল, যারা মেয়ের মৃতদেহ দেখতে দেয়নি, শোকাহত বাবা এবং মাকে, তাদের মধ্যে ডাক্তারির এবং ওই সন্দীপ ঘোষের অনুগত একাধিক ছাত্র এবং ছাত্রী ছিল। ক্যালেন্ডারের পাতায় আবার একটা অগাস্ট। 2 বছর আগে একটা অগাস্ট মাস শেষ করে দিয়েছিল এই দম্পতির সব স্বপ্ন। যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে, গোটা বিশ্বকে। শোক থেকে ক্ষোভ, ক্ষোভ থেকে প্রতিবাদ, প্রতিবাদের আগুন আস্তে আস্তে আগ্নেয়গিরির চেহারা নেয়। 2024-এর 14ই আগস্ট প্রাক স্বাধীনতার রাতে রাত দখল, বিচারের দাবিতে বিপুল জমায়েত। আবার সেই অগাস্ট মাস, আরও এক মেডিকেল কলেজ, এবার কর্তব্যরত অবস্থায় নার্সের রহস্য মৃত্যু। বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনে বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হয় পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালী বর্মনের দেহ। কিন্তু কিভাবে মৃত্যু, মৃত্যুর কারণই বাকি, এসব নিয়ে এখনো পরতে পরতে রহস্য। নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করল নীলরতন সরকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটির মাথায় রয়েছেন এনআরএস হাসপাতালের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের প্রধান সৌরভ চট্টোপাধ্যায়। যারা ওয়ার্ডে ছিলেন, যারা সেই সময় ডিউটিতে ছিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলে তারা একটি রিপোর্ট তৈরি করবেন এবং এই রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে তারা অধ্যক্ষকে জমা দেবেন। এছাড়া তদন্ত কমিটিতে রয়েছেন এনআরএস হাসপাতালের উপাধ্যক্ষ, স্ত্রীরোগ বিভাগের প্রধান, মনোরোগ বিভাগের প্রধান, হাসপাতালের নার্সিং সুপার ও ডেপুটি নার্সিং সুপার, হাসপাতালের আউটপোস্টে কর্মরত অফিসার ইনচার্জ ও সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন রূপালী। ঘণ্টাখানেক পরও নার্সিং স্টেশনে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাকে। 11টার দিকে নাগাদ ফোন এসেছিল কি এরকম কি আপনার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমার ওয়াইফের ফোন থেকেই ফোন করেছিল কেউ। নাইট ডিউটি ছিল,
11:30 12টার দিকে খবর আসে, যখন জামাই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই, সঠিক তদন্ত চাই। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার সন্ধে 7টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে সিবি বিল্ডিংয়ের অ্যান্টিনেটাল ওয়ার্ডে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। এটা হলো সেই বাবা মার কথা অনুযায়ী তারা যা চাইছেন সেটাই করা হলো, ময়না তদন্ত তাদের কথা অনুযায়ী তদন্ত কমিটি করা হলো। তারা গোটা পরিবেশ খতিয়ে দেখবে, তারা ভিডিও ফুটেজ দেখবে, বিভিন্ন জায়গায় সিসিটিভি খতিয়ে দেখবে কেন কোন প্রেক্ষাপটে এই নার্সের মৃত্যু ঘটলো, সত্যিকারের রহস্য কি। আশা করা যায় তারা খুঁজে বার করতে পারবেন। কিন্তু তার সঙ্গে আর একটা বিষয় আমাদের এগুলো ভেবে দেখতে হবে, নিশ্চয়ই তদন্ত কমিটি সুপারিশ করবেন কাজের পরিবেশ সেখানে আরও উন্নতি করা যায় কিনা, এগুলো কিন্তু খতিয়ে দেখার দরকার আছে। নিশ্চয়ই তদন্ত কমিটি তার সুপারিশ করবেন এবং সরকার এগুলো অবশ্যই সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আমরা চাই না আর কোনো আরজিকর হোক, আরজিকর আর হতে দেব না। আমরা পরিষ্কার সিটিং জাজ দিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাই। মনিটরিং কোথায় ছিল, নজরদারি কোথায় ছিল, কেন, এবং যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সেই মৃতা নার্সের পরিবার থেকে আবেদন যে এনআরএসে যেন পোস্টমর্টম না হয়, ওটা যেন কলকাতা মেডিকেল কলেজে হয়। তাহলে কেন, কোন সে কারণ যেখানে ওই হাসপাতাল, যেখানে সরকারি হাসপাতাল যেখানে তিনি কাজ করেন সেইখানে পোস্টমর্টমে কেন অনাস্থা? ফলে একের পর এক প্রশ্ন আছে। অভয়ার সময় যারা মোমবাতি নিয়ে নেমেছিলেন তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা তখনও প্রতিবাদ করেছি আর এখনো প্রশ্নের উত্তর, আমরা অহেতুক রাজনীতি করতে চাই না। বুধবার রাতে ডিউটি চলাকালীন কোথায় গেছিলেন রূপালী বর্মন, ওয়ার্ড থেকে ঠিক কতক্ষণ নিখোঁজ ছিলেন, তারও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃতদেহের পাশ থেকে 2 মিলিলিটারের ইনজেকশন সিরিঞ্জ, ফেন্টানিলের 2টি, মেডাজোলামের একটি ফাঁকা ভায়োল ও 3 টুকরো তুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। কোন রোগীকে কোন ইনজেকশনটি দেওয়া হচ্ছে সেই অ্যাম্পুল যখন বের হচ্ছে স্টোর থেকে, তার কি কোনো রেজিস্টার খাতা মেনটেন করা হয়? যদি হয় তাহলে এই নার্স যখন তিনি ইনজেকশনের সিরিঞ্জটি নিয়ে গিয়েছিলেন বা তিনি যখন ওষুধের ভায়াল নিয়ে গিয়েছিলেন, তিনি কি সেই খাতায় নথিভুক্ত করেছিলেন? যদি করে থাকেন তাহলে তার প্রমাণ কোথায়? এই সমস্ত জবাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। ময়না তদন্তে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল ও মেডাজোলাম ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নার্সের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। হাসপাতাল সূত্রে দাবি, শুক্রবারই মৃতার শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা চলে যাবে সেন্ট্রাল ও স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব ও প্যাথোলজি ল্যাবে। সেখান থেকেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। অন্যদিকে নার্সের রহস্য মৃত্যুর ঘটনার পর শুক্রবার থেকে অ্যান্টিনেটাল ওয়ার্ডে 2 জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। এনআরএসের নার্সের মৃত্যুর ঘটনা ঘিরে রয়েছে রহস্যের পর্দা। অন্যদিকে আরেকটি ঘটনা ঘিরে উঠেছে নিন্দার ঝড়। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্য। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়। একবার নয়, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়, দেশদ্রোহী হয় না নয়। কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিরে বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এ নিয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে, আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে।
এতেই সমালোচনার ঢেউ আছড়ে পড়ে সর্বস্তরে। ভারতবর্ষে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি দিনের পর দিন, একবার নয়, বাঙালির আত্মাভিমানের সঙ্গে যে নামগুলো ওতপ্রোতভাবে জড়িত তার যিনি শীর্ষে থাকবেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, সেইখানে দাঁড়িয়ে যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ যাকে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন, কোনোদিন হয়তো রবীন্দ্রনাথ স্বপ্নেও ভাবতে পারেননি যে বাংলার মাটিতে একজন আমি সুনাগরিক নয় কুনাগরিক দিনের পর দিন সেই তার কোট আনকোট এবং দেশের নতমস্তকে যাকে দেশনায়ক মেনেছিল তাকে দিনের পর দিন চরম অপমান করা হবে, দেশদ্রোহী বলা হবে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যে ভাষাতে নেতাজিকে আক্রমণ করেছেন কোনো নিন্দাই তার জন্য যথেষ্ট নয়। আজকে শুনলাম যে বঙ্গবিভূষণের মতো সরকারি সম্মান কেড়ে নেওয়া হয়েছে, যথেষ্ট নয়। আমার পরিষ্কার প্রশ্ন রইল যে বিজেপি সরকারই তো ক্ষমতায় আসার পর তারা বলতো যে কংগ্রেসিরা জওহরলাল নেহেরুকে বড় করে দেখায়, নেতাজিকে বড় করে দেখায় না। ইন্ডিয়া গেটে এই বিজেপি সরকার নেতাজির মূর্তি বসিয়েছিল। আজকে দিনের পর দিন তাদের একজন সাংসদ দাঁড়িয়ে আজকে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি একটা ফেক নিউজ, একেবারে আমার প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটা ফেক নিউজ, সেই সংবাদপত্রের কাটিং, সেটা আদৌ সত্যিই নয়, সেটা দাঁড়িয়ে তিনি দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবেন। আমাদের স্পষ্ট প্রশ্ন, না, ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া যথেষ্ট নয়। আবার বলছি, কেন তাকে গ্রেফতার করা হবে না? যেখানে নেতাজি নিয়ে যারা অপমানজনক পোস্ট করছে পুলিশ তাদের গ্রেফতার করছে এবং সঠিক কাজ করছে, সেখানে শুধু মূর্তি বসিয়ে আমরা সম্মান জানাবো? অথবা এইভাবে একজন জনপ্রতিনিধি তিনি দেশনায়ককে অপমান করলে তার বঙ্গবিভূষণ শুধু কেড়ে নেওয়া হবে? কেন তাকে গরাদের মধ্যে পাঠানো হবে না? কেন তাকে এখনও মাথা উঁচু করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফেক নিউজ ছড়াতে সাহায্য করা হবে? পরোক্ষে তাকে গ্রেফতার না করে তাকে সাহায্য করা হচ্ছে এবং দেশবাসীকে অপমান করা হচ্ছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার সময় এসেছে। আবার বলছি, গ্রেফতার যে করা হচ্ছে না বিশ্বনাথ দা, সম্ভবত এর একমাত্র কারণ হচ্ছে রাজনীতি এবং রাজবংশী ভোট। কতদিন আমাদের দেশের রাজনীতিবিদরা শুধু ভোট ব্যাংক ভাববেন? কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরে রাজবংশী ভোট আছে, তার জন্য একজন সে দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবে প্রকাশ্যে। এটাই কিন্তু হচ্ছে সুমনদা, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে মিম করার জন্য অ্যারেস্ট হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার জন্য দুজনে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন। নরেন্দ্র মোদীর প্রতি সম্মান রেখেই বলছি, শুভেন্দুর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের থেকে তো কোনো অংশে কম নয় অন্তত নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদেরকে নিয়ে মানে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর থেকে তো অনেক বড় নেতা, আমরা মানি, ওনারাও মানে। তাহলে ওনাদের বিরুদ্ধে মিম করলে যদি অ্যারেস্ট হয়, মানে যারা করেন, তাহলে মানে সুভাষচন্দ্র বসুকে অপমান যারা দিনের পর দিন করছেন তারা কেন অ্যারেস্ট হবেন না? সেই লোকটি অ্যারেস্ট হবে না? সুমনদা, প্রায়ই বিজেপি বলে যে দলের থেকে দেশ বড়। এইখানে যে উদাহরণটা ওনারা রাখছেন সেটা তো মনে হচ্ছে দেশের থেকে দল বড়, এবং দলের সাংসদ একজন যিনি এই ধরনের একেবারে মানে অন্যায় করেছেন, সারা বাঙালির মানে লজ্জা, কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, সেই রকম নরেন্দ্রনাথ রায়কে কেবলমাত্র প্রোটেকশন দিচ্ছেন একটা কারণেই, যে ভাই রাজবংশী ভোটটা আমার চাই। বারবার কিন্তু আমি বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ দুজনের রাজনীতি আর আপনার অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি এক নয়। অটল বিহারী বাজপেয়ী যে নীতিনৈতিকতার রাজনীতি দেখাতেন, সেই নীতিনৈতিকতার রাজনীতি কিন্তু আমরা কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পাচ্ছি। কারণ সেটা হলো, কয়েকদিন আগে আপনাকে বারবার বলছিলাম যে এই যে কাকনি দস্তিদারদেরকে নিয়ে, মানে যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একদম ভুল ধারণা। আপনি আমার শুধু, আপনি ছেড়ে দিন, আপনি আমার শুধু এইটা বলুন, নেতাজিকে দিনের পর দিন এই বলার জন্য একে গ্রেফতার করা উচিত কিনা, এই নগেন্দ্র রায়কে? আজকে আপনার প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতভাবে বলেছেন গ্রেফতার হবে না কেন? আমি আবার বলছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, ইতিমধ্যেই সরকার তার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একটা কথা মনে রাখতে হবে,
এই লোকটি একদম পাক্কা অশিক্ষিতের মতো কথা বলেছে, ফলে এই ধরনের লোকগুলোকে অ্যারেস্ট করলে গোটা রাজবংশী ভোট আমাদের বিরুদ্ধে যাবে, এই কথাগুলো আবার রাজবংশী সমাজকে অপমান। তারা এইরকম লোকের কথাই চলে না। আমার পরিষ্কার যে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডেফিনেটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি আমার বক্তব্য একদম আরে শুধু একজন এমপি বললে অপেক্ষা করতে হবে? আমি বলছি অনির্বাণ অনেকক্ষণ ধরে বলতে চাইছে, কিন্তু আমার মনে আছে, আসছি তাতে কি আছে, আমি বলছি আমার মনে আছে যে একবার তখনও বিজেপির এমপি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে সবার আগে তার সঙ্গে বাড়িতে চলে গেলেন। আমি বলছি তখনও ব্যাখ্যা হয়েছিল বিজেপির এমপি, আসল হচ্ছে ভোট। নেতাজি অপমানটা কাউন্টই হয় না। একটা কথার সঙ্গে একদম একমত, সেটা হচ্ছে এই অনন্ত মহারাজের কথা রাজবংশী সমাজ উঠবে বসবে, এটা হতে পারে না। আমি মনে করি না রাজবংশী সমাজ নেতাজির অপমান তারা মেনে নিচ্ছে। কিছু চালাচামুন্ডা থাকতে পারে, বৃহত্তর রাজবংশী সমাজ মোটেই এরকম নয়। তারা শুভবুদ্ধি সম্পন্ন। দ্বিতীয় কথা, এই অনন্ত নেতাজি সুভাষকে দেশদ্রোহী সম্ভবত যে নগেনরাই বলো, মহারাজ সমাজে নগেন রায়, কারেক্ট। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। প্রথম যিনি বলেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একদম ডায়েরিতে লেখা আছে, তার ডায়েরিতে লিখেছে, তার অধ্যাপক। তাহলে এমপিকে অ্যারেস্ট করার জন্য বাড়তি মাত্র একটা জিনিসই করতে হয়, সেটা হচ্ছে স্পিকারকে জানাতে হয় যে এই কেসের এত নম্বর ধারার এই কেসে গ্রেপ্তার করা হয়েছে, আমি এমএলএ কে অ্যারেস্ট করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক্সট্রা কিছু আলাদা করে কোনো নির্দিষ্ট আইন নেই। এই ঘটনা যদি বলুন, যদি এমপি পার্লামেন্টের মধ্যে থাকে তখন তাকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের পারমিশন নিতে হবে, কিন্তু পার্লামেন্টের বাইরে যদি থাকেন কোনো অনুমতি দরকার নাই। এটা দেশবাসীকে অপমান। আমি বলছি আমি এইবার যে কয়েকটা বাক্য পড়বো, এগুলো যদি নাও হতো এই একই রকমভাবে এই গ্রেফতারের দাবি করতাম, কিন্তু আনন্দবাজার পত্রিকা, যার অংশ এবিপি আনন্দ, 100 বছর আগে তারও বেশিতে যখন সৃষ্টি হলো, সেখানে সুভাষচন্দ্রের একেবারে স্পষ্ট ভূমিকা ছিল। আমি দ্রুত সুবর্ণ বসুর আনন্দবাজার পত্রিকা ও সমসময়ের শতকথা থেকে ছোট্ট কয়েকটা লাইন পড়ি। দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রকাশের প্রথম দিনের সঙ্গে যুক্ত ছিলেন পাতিরাম পাকিজা। এই পত্রিকার সঙ্গে তাকে যুক্ত করেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন চিত্তরঞ্জন দাস প্রকাশিত ফরওয়ার্ড পত্রিকার ম্যানেজার ছিলেন, তখন পত্রিকার একমাত্র বিক্রেতা অর্থাৎ এজেন্ট ছিলেন উগ্র সিং। পাতিরাম পাকিজা ছিলেন তারই সহকারী। তার কথা থেকে পাওয়া যাচ্ছে, কোট আনকোট, সুভাষবাবু আমাদের একদিন ডেকে বললেন, আমাদেরই দলের এক বন্ধু সুরেশ মজুমদার 1 পয়সা দামের সান্ধ্য পত্রিকা বার করছেন, আমার ইচ্ছে ফরওয়ার্ডের মতো তুমি সুরেশের পত্রিকার বিক্রির ব্যাপারটা দেখাশুনো করো। তারপর অবশেষে 1328 বঙ্গাব্দের 29শে ফাল্গুন, ইংরেজির 1922 খ্রিস্টাব্দের 13ই মার্চ বাংলা সংবাদপত্র প্রকাশনার ইতিহাসে অবিস্মরণীয় একটা পর্যায় শুরু হলো। দোল পূর্ণিমার দিন পুরোপুরি লাল কালিতে ছাপা 4 পাতার কাগজ বেরোলো, আনন্দবাজার পত্রিকা। আমি বলছি এই অংশটা, এই ব্যক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগটা না থাকলেও আজকে যা বললাম প্রত্যেকটা একই কথা বললাম, কিন্তু এটা শুধুমাত্র বাঙালি হিসেবে না, ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের প্রশ্ন, কেন এই সাংসদকে গ্রেফতার করা হবে না? এই প্রবল চাপের মুখে অবশেষে সুর নরম করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ। গভীর রাতে ফেসবুকে দুঃখ প্রকাশ করলেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। তবে বিরোধীরা এখনো অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে সরব। আমি জানি না ওর মাথা ঠিক আছে কি নেই, তবে উনি যা বলেছেন তার দায় দায়িত্ব বিজেপিকেই নিতে হবে। তার কারণ তিনি বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ।
তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন নেতাজির বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। তা অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু ক্ষমা চেয়ে এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। ওর কথাবার্তা গভীরভাবে বাঙালিদের স্পর্শ করেছে। ওকে গ্রেপ্তার করা হোক। এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। যে যেরকম কাজ করবে তার ফল তাকে ভোগ করতে হবে, কারণ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি বেআইনি কাজ করে থাকে তার ফল তাকে ভোগ করতে হবে, আইনের ঊর্ধ্বে কেউই না। এর মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 7 তারিখ করা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 196 ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, 299 ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং 353 গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে রুজু হয়েছে মামলা। গ্রেপ্তার হওয়া উচিত, তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নেওয়া উচিত, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা উচিত। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস অপমান মানে আমাদের সকলের অপমান, বাংলার অপমান, দেশের অপমান। পাশাপাশি বৃহস্পতিবার আরও একটি অভিযোগ দায়ের করেছে ফরওয়ার্ড ব্লক। যে আজকে যে সাংসদ যে আজকে নেতাজি সম্পর্কে কথাবার্তা বলে, তাই আমরা বাধ্য হয়েছি থানা এফআইআর করতে। অবিলম্বে যে নিজেকে মহারাজ বলেন অনন্ত মহারাজ, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে তার সাংসদ পদ বাতিল করতে হবে। সমাজ মাধ্যমে নেতাজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করার অভিযোগে 11 জনের নামে এফআইআর করা হয়েছে কোতোয়ালি থানায়। এই নিয়ে দায়ের হলো মোট 9টি মামলা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের কয়েকজন অনুগামী সহ 5 জনকে। সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে 2 জনকে। পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে 2 জনকে পাকড়াও করেছে কোতোয়ালি থানার পুলিশ। নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতে এদিন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। দুর্গাপুর থানার বাইরে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতে ভবানীপুরে নেতাজি ভবনের সামনে সত্যাগ্রহ শুরু করেছে কংগ্রেস। বলেছে যাদের মনে কষ্ট লেগেছে, ওনার মনে এখনো কষ্ট লাগেনি, বিজেপির সদস্যপদ নিয়েছে বলে বিজেপির মধ্যে থেকেই তো আওয়াজ উঠেছে, কেন করছেন না, কেন অ্যারেস্ট করছেন না। আমরা অ্যারেস্ট করা হোক, প্রধানমন্ত্রীর কাছে চাইছি। রাজ্যসভার মেম্বার যে প্রক্রিয়ায় খারিজ করা যায় তা খারিজ করা হোক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস কালিমা লিপ্ত করেছে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া কিছু রাজনৈতিক দল তারা আজকে নেতাজি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করছে। বামপন্থীদের নেতাজি সম্পর্কে চিন্তাভাবনা কি ছিল সকলের জানা। যারা অতিরিক্ত নেতাজি প্রেমী হয়ে উঠেছেন এখন, তাদের কোনো চিন্তার কারণ নেই। ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংসদীয় বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নেতাজি সহ মনীষীদের অপমান করা হচ্ছে বলে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শিলিগুড়িতে আন্দোলনে নামলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যে নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তলে দেশদ্রোহী হয় না নয়। চারিদিকে ছিছিক্কার, তুমুল বিতর্কের মুখে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নগেন্দ্র রায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। বিরোধীরা অবশ্য স্রেফ ক্ষমাতেই ছাড় দিতে নারাজ। মুখ্যমন্ত্রী তো বলছে যে নেতাজির বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সুতরাং সেটাই নাও হোক। তিনি তো অপরাধটা করেছেন, ক্ষমা চেয়ে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না। কেউ কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, যত সম্মানীয়ই হোক না কেন, আমাদের আইকন, আমরা যাকে দেখে বড় হয়েছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস বা এই ধরনের যে কোনো ব্যক্তিকে যদি অপমান করেন, তার দায় কিন্তু শুধু তার দায় কিন্তু আমাদের সরকারের নয়। এই ধরনের রাজনীতিও দয়া করে করবেন না। বাঙালি এবং বাংলার অপমান যে করবে তার কিন্তু কোনো রেয়াত নেই, তাকে কিন্তু শাস্তি ভোগ করতেই হবে। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেতাজির পরিবারের সদস্যরাও। বিনীত কন্টেন্ট, কিছু বলার নেই। এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। শনিবার ৮০তম স্বাধীনতা দিবস পালন করবে গোটা দেশ। সম্মান জানানো হবে দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। তার আগেই নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে। জানিয়ে মুখ খুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি, ইতিহাসবিদ সুগত বসু এবং চন্দ্র বসু। এই দেশনায়ককে ঘিরে এই সমস্ত মন্তব্য, সরকারের পদক্ষেপ
এফআইআর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, এটাকে কি বলবেন? নেতাজি এতে কিছু যায় আসে না। তিনি এমন একজন মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিকের তার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আছে সেটাই যথেষ্ট। এই যে ভদ্রলোক, জানি না ভদ্রলোক বলবো কিনা, তিনি আবার নিজেকে মহারাজ বলে নিজেই ঘোষণা করেন। ওনার নাম যদি আমার মনে থাকে নগেন্দ্র রায়। এভাবে যে অশালীন ভাষা প্রয়োগ করেছেন, একটি সাংঘাতিকভাবে অশ্রদ্ধা করেছেন, সেটি কি ভারতবর্ষের মানুষ কি মেনে নেবেন? ওনার কি অধিকার আছে নেতাজিকে নিয়ে এইভাবে বক্তব্য রাখা? ওনার ইতিহাসের কোনো চর্চা কি আছে? এই মুহূর্তে গ্রেফতার হওয়া উচিত। আমরা পরিবার থেকে গ্রেফতার দাবি করছি। নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজো, যিনি কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দেন। আমি সান অফ দ্য সয়েল আছে, আমার পেট্রিয়টিজম অনেক আছে, যেটা আমার হিস্টোরিক ফিগার্স যেটা আছে না, ওটা রেসপেক্ট দিতে চাই না। তো এটাই আমি বলতে চাই কি ইন দ্য ওয়ার্ল্ড it doesn't take much to initiate respect, but when you give respect you always get respect back. সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিধায়কদের সেবা কেন্দ্র চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। গতকাল আমি একটি টেলিফোন পেয়েছিলাম আইএনসির সেক্রেটারির কাছ থেকে। তিনি মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলছেন জানালেন এবং বললেন যে মুখ্যমন্ত্রী তার অফিসে নেতাজির একটি ছবি টাঙাতে চান, আমি যেন বেছে দিই। ওরা চাইছিলেন বাঙালি পরিধানে সুভাষচন্দ্রের ছবি। তাই আমি গতকাল আমাদের নেতাজি রিসার্চ ব্যুরোর আর্কাইভস থেকে 3টি অপূর্ব সুন্দর ছবি পাঠিয়ে দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর পছন্দ মতো যে কোনো একটি তিনি টাঙাতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছিল দেশ জুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে ক্ষমা চাওয়ার আগে সকালেও সংসদ চত্বরে দাঁড়িয়ে একটি নথি দেখিয়ে এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনেটরটি কে বলেছে? প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? যদিও অনন্ত মহারাজের এই দাবি শটান খারিজ করে দিয়েছেন বিদ্বজনরা। চিঠিটা তো একেবারে ফেক, মানে এর বলা উচিত তা ফেক চিঠি। আর ওই চিঠিটা মজা হচ্ছে, আমি আগেও দেখেছি, বাজে টাইপ, কোনো মোহর নেই, বাজে স্পেলিং। এটা কে চালু করলো আর কেন যে সার্কুলেটর বুঝলাম না। এত অবভিয়াস ফেক। জওহরলালের বানানো ভুল। 2016-তে যখন নেতাজি আর্কাইভটা বের করলো কেন্দ্রীয় সরকার, ঠিক তারপরে একটা এই হুজুগ বেরিয়েছিল, এই একই চিঠি ক্লেমেন্ট অ্যাটলিকে লিখছে যে এটা। অতএব এই চিঠিটা সার্কুলেশনে আছে, 16তেও আমরা দেখেছি, একেবারেই ফেক। কারণ পণ্ডিত নেহরুর খেয়ে কোনো কাজ ছিল না, তখন সে ক্লেমেন্ট অ্যাটলিকে লেখা এইসব জিনিস গল্প কোনো একেবারেই না, মানে ঐতিহাসিকটা একেবারেই মানে না এটা। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানেন না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত। এই অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। এই চাপের মুখেই বৃহস্পতিবার ক্ষমা চান বিজেপি সাংসদ অনন্ত মহারাজ।
নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। এই বিতর্কে জল কোন দিকে গড়াবে সেটাই দেখার। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্য, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দিকে দিকে নিন্দার ঝড়, থানায় এফআইআর, শেষে চাপের মুখে অনন্ত মহারাজের ক্ষমা প্রার্থনা, বিতর্ক চলছেই। এমনকি মুখ খুলেছে নেতাজির পরিবারও, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের বীর সন্তানের নাম কি এভাবে চর্চায় উঠে আসার কথা ছিল? বরং এটা তো দেশের স্বাধীনতায় তার অবদান স্মরণ করার সময়। এবিপি আনন্দ পৌঁছে গেছিল কলকাতার এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। আমরা যে বারান্দায় দাঁড়িয়ে আছি তার পিছনে তার শোয়ার ঘর, একটা ছোট্ট খাট রাখা, সেখানেই তিনি শুতেন, পাশে তার বাবার খাট। এই বাড়ি থেকেই তার মহানিষ্ক্রমণ 1941 সালের 16ই জানুয়ারির গভীর রাতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র ইতিহাসবিদ ও শিক্ষাবিদ সুগত বসুর মুখে শোনা গেল দেশনায়কের মহানিষ্ক্রমণের সেই কাহিনী। নেতাজির শোবার ঘর, এইখানেই এই খাটে আমার বাবা শিশির কুমার বসুকে ডেকে তার ডান পাশে বসিয়ে সুভাষচন্দ্র বসু প্রশ্ন করেছিলেন, আমার একটা কাজ করতে পারবে? এবং সেই কাজটা ছিল কি করে মহানিষ্ক্রমণের পরিকল্পনা করা যায়। এবং এই ঘর থেকেই উনি 16-17 জানুয়ারি 1941 এর রাত্রে বেরিয়ে পড়েছিলেন মহানিষ্ক্রমণের পথে। তিনি অবশ্যই ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে, এবং এখান থেকে শিশির কুমার বসু তাকে গোমো স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন। সেটাই ছিল সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণ। 1933 থেকে 1936 সাল, এই 3 বছর ইউরোপে নির্বাসিত ছিলেন নেতাজি। তার মধ্যে একবারই ফিরেছিলেন 1934 ডিসেম্বর মাসে বাবা জানকীনাথ বসুর জীবনাবসানের দুঃসংবাদ পেয়ে। এবারই আনাচে কানাচে দেশপ্রেমিকের নানা স্মৃতির সম্ভার ছড়িয়ে আছে, তার মহা সংগ্রামের নানা স্মরণীয় কীর্তি ছড়িয়ে আছে এই বাড়িটার মধ্যে। এই সময় জানকীনাথ বসুর শ্রাদ্ধ হয়, তখন এই ছবিটি শিশির কুমার বসু তোলেন। তারপরে জানুয়ারি 1935-এই তাকে আবার ইউরোপে নির্বাসিত করা হয়েছিল। এটি দেখে সকলেই খুব মুগ্ধ হন, যেন একেবারে বুদ্ধের মতো মুখচ্ছবি সুভাষচন্দ্রের। 1938 সাল, ভারতীয় জাতীয় কংগ্রেসের 51তম বার্ষিক অধিবেশনের কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। এখানে দেখা যাচ্ছে 1938 সালে সুভাষচন্দ্র যখন রাষ্ট্রপতি ছিলেন তখনকার বেশ কিছু ছবি। ওখানে রয়েছেন মহাত্মা গান্ধীর সঙ্গে, পাশে দাঁড়িয়ে আছেন জওহরলাল নেহেরু, বসে আছেন বল্লভভাই প্যাটেল। তারপরে এই যে নিচের ছবি, এতে উনি পরে আছেন কংগ্রেস সভাপতির মালা, যে মালাটি আবার বাঁদিকে ওইখানে আমরা কিন্তু সেটি আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তারপরে এখানে হরিপুরা কংগ্রেসের ছবি, আর ওখানে নন্দলাল বসুর আঁকা অনেক ছবি টাঙানো আছে। আর এই বাড়িতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে। এই বাড়িতে একতলায়, সেখানে সকলে দাঁড়িয়ে আছেন সুভাষচন্দ্র, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, কৃপালিনী, এরা সকলে। BLA 7169, যে গাড়িতে করে চালকের আসনে ছিলেন শিশির কুমার বসু, নেতাজি এই বাড়ি ছেড়েছিলেন শেষ 1941 সালের 16ই জানুয়ারির গভীর রাতে। ওয়ান্ডারার গাড়ির ছবি, সেই সময় দাম ছিল ওয়ান্ডারার গাড়ির 4,680 টাকা। আর এইটি শেষ অ্যারেস্টের খবর 2রা জুলাই 1940, এবং তারপরেই অবশ্য 1940-এর নভেম্বর মাসে উনি হাঙ্গার স্ট্রাইক করলেন। তারপরে তাকে 5ই ডিসেম্বর এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তারপরেই আমার বাবাকে ডেকে বললেন, আমার একটা কাজ করতে পারবে? মহানিষ্ক্রমণের প্রস্তুতি হলো। 16ই জানুয়ারি সন্ধ্যাবেলাটাই শেষ এখানে কাটিয়েছিলেন। এখনো লক্ষ কোটি হৃদয়ে প্রাণ সঞ্চার করতে যথেষ্ট এই শব্দবন্ধ নেতাজি। এর মধ্যে নেতাজির নামে থাকা রাস্তার নাম বদল ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।
বৃহস্পতিবারই সেই খবর দেখায় এবিপি আনন্দ। তারপরই শুক্রবার চাপের মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে লেখা সাইনবোর্ড সরানো হলো। বীরভূমের রামপুরহাট পুরসভার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই রাস্তা। বহুদিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বোস রোড নামেই পরিচিত, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় গেরুয়া বোর্ডে লেখা রয়েছে রাস্তার নতুন নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। এই নিয়ে সরব হয় সিপিএম। রামপুরহাট পুরসভা এবং রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় তারা। বিজেপি আরএসএসের যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। শহর জুড়ে এর বিরুদ্ধে পোস্টার পড়ে ক্ষোভ প্রকাশ করেন রামপুরহাটের বাসিন্দারাও। নেতাজি আমাদের কাছে আবেগ ছিল, নেতাজি নামটা চেঞ্জ করে সত্যি আমরা খুব আঘাত পেয়েছিলাম, কিন্তু আজকেই যে ফলক খুলে নিয়েছে, আবার নেতাজির নামটা ফিরে এসছে, এতে আমরা বাঙালি খুশি, আমিও খুশি, আমাদের রামপুরহাটবাসী খুব খুশি। এই জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় ধ্রুব সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর বিতর্কের মুখে অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বোর্ডটি সরিয়ে নেওয়া হয়। খুলে নেওয়া হয়নি, খুলে নেওয়ার জন্য বলা হয়েছে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোনো বিতর্কে থাকতে চাই না। স্বাভাবিকভাবেই ওটা আমরা আপাতত সাইনবোর্ডটা গোটানোর জন্য বলেছি, এবং যারা শ্যামাপ্রসাদ নামের বিরোধিতা করছে, নেতাজি প্রীতি দেখাচ্ছে, তাদেরকে বলবো যে তাদের নেতাজির নামে রাস্তা তারা সাইনবোর্ড লাগিয়ে দেখ, অসুবিধা কিছু নাই। যারা নেতাজিকে তেজর কুকুর বলেছে, যারা নেতাজিকে হিটলারের দালাল বলেছে, তারাই নেতাজির প্রীতি দেখাচ্ছে আজকে। সেই কমিউনিস্টরা চিৎকার করছে। এটা চাপে পড়ে করেছে। যদি অনুশোচনা বোধ থেকে যদি হতো, তাহলে যেদিন ঘটনা ঘটেছিল, যেদিন করেছিল এটা, তার পরের দিনই জানাজানি যখন হলো, তখন তার পরের দিনই এটা করে নিতে পারতো। ওরা এটা করেনি, কারণ তাদের মনে, বিজেপি আরএসএসের মনে স্বাধীনতা সংগ্রামীদের কোনো স্থান নেই। এখনো পর্যন্ত ওই রাস্তার ধারে বহু দোকানের সাইনবোর্ডে এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডেও লেখা জলজল করছে নেতাজি সুভাষ রোড। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ, আর দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের। শনিবার থেকে শুক্রবার টানা 7 দিন ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এক সপ্তাহে 55 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ডেবরায় চাকরি দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সুমিত রায়কে ডাকে সিআইডি। এদিনও তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেছিলেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি লেখেন, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরায় একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেকদার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। অভিযোগ পাওয়ার পরপরই আশিক কাজীকে গ্রেফতার করে পুলিশ। শালবনীতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করে সিআইডি। এই মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুমিত রায়, কিন্তু সিআইডির মুখোমুখি হতে হয়েছে তাকে। শুক্রবার সকাল 10:58 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। ইতিমধ্যেই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। এর আগে চাকরি দুর্নীতি মামলায় সোমবার সিআইডির মুখোমুখি হয়েছিলেন সুমিত রায়। এরপর শুক্রবার দ্বিতীয় দিন ফের জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। সিআইডি সূত্রে খবর, এদিন বেশ কয়েক ঘন্টা সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়কে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কে। তৃণমূল যেটা তৈরি করেছিল দুর্নীতির একটা আন্তর্জাল, এক ধরনের অদ্ভুত দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, প্রত্যেকে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। সে আপনি যদি দেখেন পানিহাটিতে, সেই সুতো আপনি গিয়ে পৌঁছবে হয়তো কালীঘাটে বা তার পাশাপাশি আরও কিছু জায়গায়। ফলে সুতোগুলো সব বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, কিন্তু আবার জালের মতো, একটা সুতোর সঙ্গে আরেকটা সুতো কিন্তু সুন্দর বাঁধা আছে একটার সঙ্গে আরেকটায়। ফলে এই সুতোগুলো গোটাতে শুরু করলে কোথাও না কোথাও ঠিক একটা জায়গায় পৌঁছে যাব। ফলে মেদিনীপুরের বিধায়ক
তার সঙ্গে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক এই অ্যালায়েন্সটা আপনি দেখছেন যে ইনি ক্যামাক স্ট্রিট আর তিনি মেদিনীপুর, তার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার সরকারি যে জায়গা সেগুলো শালবনীতে জঙ্গলের জায়গা, এগুলো কখনোই হাত বদল করা যায় না, সেগুলোকে প্লটপট করে বেচে দিয়েছেন। আর তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির যিনি পিএ। এগুলো তো বোঝাই যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে একটা দুর্নীতির সাম্রাজ্য চলছিল। এর মধ্যে শুক্রবারই সুপ্রিম কোর্টে সুমিত্রার আগাম জামিনের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি হয়ে গেল। কারণ এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে রাজ্য সরকারের পক্ষে সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুমিত্রার আইনজীবী সর্বোচ্চ আদালতে জানান তিনি তদন্তে সহযোগিতা করছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনি 6 দিন হাজিরা দিয়েছেন এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সেখানে উপস্থিত থেকেছেন। জবাবে তুষার মেহতা বলেন কিছু তথ্য এখনও অজানা রয়েছে, যা সোমবার শুনানি হলে তিনি তুলে ধরতে পারবেন। 19শে অগস্ট বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম যেমন দুর্নীতির অভিযোগে জড়িয়েছে, তেমন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল বারাসত আদালতে। ইনি হাওড়ার লিলুয়ার বাসিন্দা, পেশায় লোহা লক্করের ব্যবসায়ী বিনয় সিং। তার মূল ব্যবসা হলো পরিত্যক্ত বহুতল ভেঙে সেখান থেকে লোহা বের করে বাজারে বিক্রি করা। পুলিশ সূত্রে দাবি মূলত এই ব্যবসায়ীর থেকে তোলাবাজির মামলাতেই শুক্রবার জমা পড়েছে চার্জশিট। अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কোর্টে জমা দেওয়া 256 পাতার দ্বিতীয় চার্জশিটে বাগুইআটি থানা দাবি করেছে দলবল নিয়ে বাগুইআটি বিধাননগর এলাকায় সিন্ডিকেট অর্গানাইজ ক্রাইম চালাতেন দেবরাজ চক্রবর্তী। নিজের প্রভাব খাটিয়ে তোলা দিতে বাধ্য করা হতো ব্যবসায়ীদের। পুলিশ সূত্রে খবর, এমন দাবি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী এবং বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল মেয়র পরিষদের বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিটে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়েছে। বাগুইআটি থানাতে মোট 10টি এফআইআর দায়ের করা হয়েছে। কিছুদিন আগেই প্রথম মামলা, যেটাতে প্রায় 30 লক্ষ টাকা এক প্রমোটারের কাছ থেকে চেয়েছিলেন দেবরাজ চক্রবর্তী, সেই মামলাতে বাগুইআটি থানার তরফে বারাসাত আদালতে একটি চার্জশিট দেওয়া হয়েছিল। এবার একটি দ্বিতীয় মামলাতে, যেখানে এক হাওড়ার ব্যবসায়ীর কাছ থেকে প্রথমে 1 কোটি টাকা, পরবর্তী সময় 1 কোটি 25 লক্ষ টাকা তোলাবাজির তিনি করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলেন বাগুইআটি থানাতে। এবারে সেই দ্বিতীয় এফআইআরের ভিত্তিতে 79 দিনের মাথাতে 256 পাতা চার্জশিট জমা দেওয়া হয়েছে। লিলুয়ার ব্যবসায়ী বিনয় সিং এর অভিযোগ, ভিআইপি রোডের উপর কাজ চলাকালীন তার থেকে প্রথমে 1 কোটি টাকা দাবি করে দেবরাজ চক্রবর্তীর সাগরেদরা। 2 দফায় 50 লক্ষ টাকা দেওয়ার পর 1 লাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় 1 কোটি 25 লক্ষ টাকা। অর্থাৎ তোলাবাজির টাকার অঙ্ক 1 লাফে বেড়ে যায় 25%। आज से लड़का लेकर के देवराज और उनका एक और दोस्त था, वो एलो लेकर पहुंचा वहां पे, बोला कि काम रोको, तो लोग 1 करोड़ से 1 पैसा कम नहीं लेगा। 2 बार 25-25 लाख सौदा हुआ था 1 करोड़ देने का। तो हम लोग बोले थोड़ा टाइम दो, माल कटेगा जाएगा बिक्री होगा हम लोग देंगे। ये बोला कि नहीं अब लेट हो चुका, अब 75 लाख लगेगा। अच्छा, मतलब 1.25 करोड़ काम बंद करा दिया। আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি তো ছেলেমেয়েরা ঠিক সময়ে যদি ফর্ম ফিল আপ না করে একটা লেট ফাইন থাকে, লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করে। এখন তোলাবাজির যে লেট ফাইন হয় ওটাও তৃণমূল করে দেখিয়ে দিয়েছে, মানে তোলাবাজিতেও লেট ফাইন আছে। অর্থাৎ এত টাকা লাগবে, যেহেতু বেচারি দিতে পারেনি, পরে এসছে, সুতরাং তোমাকে এত টাকা লেট ফাইন দিতে হবে। চমৎকার! মানে এরা পড়াশুনো করুক না করুক, কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলের সিস্টেমটা জেনে গেছে যে দেরিতে টাকা দিলে লেট ফাইন দিতে হয়। মানে দুর্নীতিগ্রস্ত আর কোন লেভেলে হতে পারে মানুষ? এরা সবকটাই না ওই যাতে মাতাল তালে ঠিক বলে, এরা যাতে দুর্নীতিগ্রস্ত তাহলে আবার ওই রকম দেরি হয়েছে সুতরাং লেট ফাইন দাও। আর এই সাম্রাজ্যে আমি আবার বলছি, দেবরাজ কিন্তু যন্ত্রমাত্র, যন্ত্রী একটু মাথার দিকে। এই টাকা কি একা দেবরাজ খেত? দেবরাজ একা খেত না, আরও অনেক। লক্ষ্মী চঞ্চলা তিনি হাঁটতে হাঁটতে কালীঘাটে, হাঁটতে হাঁটতে ক্যামাক স্ট্রিটে বহু জায়গায় পৌঁছে যেতেন। 1 জুলাই ঝাড়খণ্ডের মুরির রিসর্ট থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তার বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের মতো বহু অভিযোগ। কোনো কথা বলতে পারবো না, এটা সম্পূর্ণ আইনের বিষয়। ল উইল টেক ইটস ওন কোর্স। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার আইনজীবীরা বলতে পারবেন। গ্রেফতারির 35 দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসত আদালতে পেশ করা হয় প্রথম চার্জশিট। এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট।
দেবরাজ চক্রবর্তীর মতো তোলাবাজির মামলাতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে। যার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সব্যসাচী দত্তকে, সেই অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী শুক্রবার হাজির হন সল্টলেকে ইডি দপ্তরে। ইডি সূত্রে খবর, অভিযোগের সাপেক্ষে কি তথ্য প্রমাণ অভিযোগকারীর কাছে রয়েছে তা নিয়ে এদিন তাকে তলব করা হয়। সকাল 10:30 নাগাদ ইডি দপ্তরে আসেন ওই ব্যবসায়ী। সব্যসাচী দত্তর ওই ব্যাপারে জানতে চেয়েছে ইডি। পিএমএলএ সেকশানে কোনো মামলা রুজু হয়েছে, সেই তদন্তের জন্য আমি এসেছি। আমাকে নথিপত্র নিয়ে আসতে বলেছে, আমি সেসব নিয়ে এখানে এসেছি। প্রায় 9 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন অভিযোগকারী। আমার মতো এরকম যারা তোলাবাজদের কাছ থেকে আক্রমণ হয়েছেন তারা অনেক সুরাহা পাবেন, এই সাহসটা তারা পাবেন যে দেখে যে এইরকমভাবে কাজ করে। আমার এই দপ্তরে এসে যেটুকু তদন্তের সাথে যা প্রয়োজন, যেটুকু বলার আমি সেটুকু বলেছি, এবং আগামীতেও আমাকে যদি ডাকে আমি আরও আসবো। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, তার কাছ থেকে 1 কোটি টাকার বেশি তোলা চেয়েছিলেন তৃণমূল নেতা এবং বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আমার কাছে উনি এই 2.5 লক্ষ টাকার পরে 1 কোটি টাকা ওনার রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে, কিনতে গেলে টাকা দিতে হবে, বেচতে গেলে টাকা দিতে হবে, না দিলে মারবে। এই অভিযোগের ভিত্তিতে গত 8ই জুন সন্ধ্যে 7:30 নাগাদ সব্যসাচী দত্তর রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। সেখানে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত 10টা নাগাদ ফ্ল্যাট থেকে আটক করে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর রাত 1টা নাগাদ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তর কোটি কোটি টাকা এবং প্রচুর সোনার হদিশ মিলেছে। নদিয়ার তেহট্টে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি এবং ব্যাংকের লকার থেকে উদ্ধার হয় 6 কেজি সোনা এবং 1.5 কেজির কাছাকাছি রূপো। তোলাবাজি কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে যায় প্যান্ডোরার বাক্স। সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। ভাইরাল হয় একাধিক অডিও ক্লিপ। হ্যাঁ, সব্যসাচী দত্ত। হ্যাঁ দাদা বলুন। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন, হাজব্যান্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন। যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সব্যসাচী দত্ত, তিনিই প্রকাশ্যে আনেন একের পর এক অডিও ভিডিও। দাদা পেয়ে গেছি, ঠিক আছে। আর কাল সকালবেলা ওই মাল ওখানে চলে যাবে, তাহলে যখন বলবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। খুশি তো আমি আপনাকে 200 মতো দিয়ে দেবো, সিল দিয়ে দেবো, ইলেকশন সিল 200 মতো ইলেকশন সিল দিয়ে দেবো। দেখছিলাম সকালবেলা আছে কিছু, দিয়ে দেবো। সিম্বলের সিল, যেটা বুথে লাগে। সেই সব অডিও ভিডিও ক্লিপের পাশাপাশি অন্যান্য নথি এদিন সিজিও কমপ্লেক্সে জমা দেন অভিযোগকারী। প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 2018 সালে এই ঘটনা যেটা আপনি অভিযোগ করেছেন, এটা 2026। তো এর মধ্যেখানে কমপ্লেন করার বা পুলিশে যাওয়ার, পুলিশকে জানানোর কোনো চেষ্টা করেছিলেন? নমস্কার সুমন বাবু, আমি 2018 সালে আমার এই ঘটনা ঘটার পর 12ই ফেব্রুয়ারি 2018 ক্যালকাটা প্রেস ক্লাবে আমি একটা প্রেস মিট করি। সেটা আপনারা ওই দিন নিজেরা আপনাদের আর্কাইভে দেখতে পাবেন। আচ্ছা। এবং তারপর আমি পুলিশ মহলে অনেক দৌড়াদৌড়ি করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি অনেক দৌড়েছি, কোনো রকম কিছু পাইনি। আমি আমার সবসময় জীবন সংশয় নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। 2রা ফেব্রুয়ারি 2018 প্রথম ফার্স্ট ফোন 10:30টার সময়, আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বললো 2,30,000 টাকা দেওয়ার জন্য, তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা। আমি বললাম দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি একটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই,
আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে, নালে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। স্টিং অপারেশন হয়েছিল, স্টিংয়ে যখন জিজ্ঞেস করা হয়েছিল সব্যসাচী বাবুকে, হ্যাঁ ভদ্রতার কাছে সব্যসাচী বাবুই বলছি, যে সিন্ডিকেট নিয়ে আপনার মতামত কি? তিনি বললেন 300 কোটি টাকা তৃণমূলকে 2016 নির্বাচনে দিতে হয়েছে, ছেলেরা টাকা তুলবে না। আমি বলি 300 কোটি টাকা দিতে হয়েছে, এখানে কি দোলাসনের সেই 25-75 হিসাবটা মেনটেন হতো কিনা আমি জানি না। তো দিস ইজ আ বিগ থিং। এই সিন্ডিকেট আমরা বাইরে থেকে দেখতাম, বাইরে থেকে জানতাম, বিধায়ক হওয়ার পর আমি বুঝতে পারছি সিন্ডিকেটের রুটটা কোথায়, সিন্ডিকেট কিভাবে চলে, কি সিস্টেমে চলে। এখন রাজারহাট মানে দাদা এত ডেঞ্জারাস সিচুয়েশন আমি বলছি, মানে সিন্ডিকেট যেভাবে চলে দাদা পরিষ্কার বলতে পারি, প্রত্যেকটা ফ্ল্যাটের প্রাইস না 200 থেকে 300 টাকা পার স্কোয়ার ফিট কম হতে পারে। সাধারণ মধ্যবিত্ত টাকা বাঁচতে পারে। এই 200 থেকে 300 টাকা কোথায় যায়? যায় সিন্ডিকেটের পকেটে। বিরল একজন উদাহরণ হলেন সব্যসাচী দত্ত। কেন এত সম্মান দিয়ে কথাটা বলছি? তার কারণ গোটা ভূভারতে আপনি একজন মানুষ দেখান, পশ্চিমবঙ্গ ভুলে যান, অন্য এত রাজ্যে যারা ভারত ভ্রমণ করেন তারা অন্য কোনো রাজ্যের উদাহরণ দেখান যেখানে একজন বিধায়ক প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন এবং বলছেন যে বিধানসভায় তিনি বলেছেন, তাতেও তার আপত্তি নেই, যে সিপিএম আমলে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি। যদি কেউ খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। ভাবতে পারেন যে সিন্ডিকেটের অর্থনৈতিক অর্থকরী চেহারাটা তরুণ তুলে ধরলো, বা মধুসূদন বাবু তার ভয়ঙ্কর অত্যাচারের দিকটা বলছিলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি অন ক্যামেরা নির্দ্বিধায় খোলা গলায় বলছেন যে সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। ভাবতে পারেন? বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি আপনাদের দেখাবো 2016 সালের 13ই মার্চ 3টে অনুষ্ঠান করেছিলাম এর বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন সব্যসাচী দত্ত দেখুন। এবার কেউ যদি বলতে পারেন যে না, এইটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি করবে, একটা বক্তব্য হয়তো মিস করে গেছেন। ভাবুন মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় 2015-র 21শে জুলাই এবং এই বক্তব্যের আগে পরে বলে গেছেন যে সিন্ডিকেট করলে নাকি তৃণমূল কংগ্রেস করা যাবে না, আর তার বিধায়ক তার টিকিটে নির্বাচিত খোলা গলায় বলছেন সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এইটুকু শুনে ভাবছে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল। শূন্য, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং একেবারে স্বমহিমায় দশকের পর দশক রাজারহাটে বিরাজ করেছেন সব্যসাচী দত্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।